তো আসিফ মাহমুদের এপিএস এর ব্যাপারে সেখানে বলা হচ্ছে দুদকের কাছ থেকে আমরা গণমাধ্যম রিপোর্ট করেছে যে কয়েকশো কোটি টাকা নাকি দুর্নীতির সাথে সে জড়িত এবং 100 কোটি টাকার উপর নাকি বিদেশে পাচার হয়েছে, বিভিন্ন দেশের নাম আসছে। এখনও তো বিষয়টা পরিষ্কার না, কিন্তু এই অভিযোগগুলো আছে। তো এই কয়েক মাসের মধ্যে 6-7 মাস হয়তো মোয়াজ্জেম দায়িত্ব ছিলেন, এখন এই 6-7 মাসের মধ্যেই যদি এইটা হয়ে থাকে, তাহলে এরা যদি 5 বছর কন্টিনিউ করে তাহলে আসলে দেশটা কোথায় যাবে? ওই যেটা আমরা বলি, শেখ হাসিনা 15.5 বছরে দেশের অর্থনীতিকে সব কিছুতে খোকলা করেছে, দেশের অর্থনীতিকে খোকলা করে দিয়েছে। ঠিক একই রকম খোকলা তো আমরা আরও একবার হব যদি এটা আসলে কন্টিনিউ করতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্ররা থেকে নতুন রাজনৈতিক দল করলো এনসিপি। তো আমরা জানি যে এনসিপি সরকারের সমর্থে কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ পেয়ে যাচ্ছে। তো সরকারের সমর্থিত দল ইতিমধ্যে বিতর্কিত হয়েছে দুর্নীতির অভিযোগে। দেখেন, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, প্রধান উপদেষ্টার সরকারি যে ফেসবুক পেজ, সেটা কাভার ফটোতে একটা রাজনৈতিক দল, আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন এনসিপি, সেই রাজনৈতিক দলের প্রধান আহ্বায়ক থেকে শুরু করে তাদের কেন্দ্রীয় যারা নেতা আছেন তাদের ছবি। স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে, এর বাইরে আমরা যে আন্দোলনের ক্যারেক্টারগুলো দেখেছি, কিছুদিন আগে যমুনার সামনে একটা আন্দোলন হয়েছিল, এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন যেটা শুরু হলো। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সরকার কি সিদ্ধান্ত নেবে, সেটার পক্ষে বিপক্ষে বিরোধিতা বা তার পক্ষে অবস্থান সেটা বলছি না, কিন্তু আপনি আন্দোলনটা কোথায় করছেন? যমুনার সামনে গিয়ে, যেখানে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে গিয়ে তারা যখন এই আন্দোলনটা করছেন, সারা রাত যখন তারা সেখানে অবস্থান করলেন, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পরের দিন সেখানে ট্রাক নিয়ে আসা হয়েছে মঞ্চ বানানোর জন্য। সকাল থেকে যেখানে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ, সেই জায়গাতে ট্রাক নিয়ে এসে আপনার মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো বাধা দেওয়া হচ্ছে না। সকাল থেকে আপডেট জানাচ্ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বা সমন্বয়ক সম্ভবত হাসনাত আবদুল্লাহ, তিনি সকাল থেকে আপডেট জানাচ্ছিলেন। আমি দেখলাম গণমাধ্যমে তিনি কথা বলছেন, কত দূর কখন তারা প্রোগ্রাম করবেন, কি করবেন, এগুলো জানাচ্ছিলেন, কোনো বাধা নাই। তারপর সেখানে যখন সমাবেশটা শুরু হলো, প্রচণ্ড গরম ছিল সেই দিন, এবং এই কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে আপনার স্প্রে ক্যানন নিয়ে এসে পানি ছিটালো যাতে একটু স্বস্তি পাওয়া যায়। সেখানে ওয়াসা থেকে নিরাপদ পানির ব্যবস্থা করা হলো। আমরা ঠিক এই ধরনের আন্দোলনের ক্যারেক্টার কিন্তু ওর খুব কাছাকাছি শাহবাগে একবার দেখেছিলাম গণজাগরণ মঞ্চের সময়। তো এই যে সরকারি আন্দোলন কিংবা সরকারি মবও আমরা দেখেছি। আমাদের নিশ্চয়ই মনে আছে 32 নম্বরে যখন বাড়ি ভাঙা হলো, একদম ঘোষণা দিয়ে বিকেল থেকে ঘোষণা দেওয়া হচ্ছে কখন যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, কারা কারা এটা ঘোষণা দিয়েছে। যার কথা বলছিলাম হাসনাত আবদুল্লাহ, তিনিও আহ্বান জানিয়েছেন চলেন যাই ভাঙি। সরকারের দিক থেকে কোনো বাধা নাই। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আবারও সেই সিটি কর্পোরেশন আবারও সেখানে তারা ওই ভাঙার জন্য যেটা ক্রেন সম্ভবত এগুলো যেটা লাগে, তারা সেগুলো সেখানে সরবরাহ করলো। মানে এই যে সরকারি আন্দোলন, সরকারি মব, কোনো বাধা কিন্তু সেখানে দেওয়া হয় নাই। 5 আগস্টের আগে পুলিশের এই চরিত্র আমরা দেখেছি, কিন্তু এই চরিত্র তো আমরা 5 আগস্টের পরে দেখতে চাই না, কিন্তু সেটাও আমরা দেখেছি। ফলে কিছু কিছু ক্ষেত্রে সরকারি দলের যে একটা বিষয়, যে সরকারি দল, এনসিপি কি সরকারি দল, এই ধরনের একটা প্রশ্ন আসলে রাজনৈতিক অঙ্গনে মাঝে মাঝে উঠেছে, বিশেষ করে এই আন্দোলনগুলোর ক্যারেক্টার। কারণ যেটা বলছিলাম, যমুনার সামনে আন্দোলনের কয়েকদিন পরেই আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে যখন গেলেন, তখন তাদের উপরে কি ব্রুটালি তাদের উপরে দাবি যৌক্তিক অযৌক্তিক সেটা পরে যান, ওই একই জায়গায় যখন তারা তাদের দাবি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের উপরে কিভাবে জলকামান দিয়ে তাদেরকে, রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, সম্ভবত টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে তাদেরকে তাদের ওই আন্দোলন দমন করার জন্য। আচ্ছা, ওই একই জায়গায় পানি কিন্তু আসছে, একটা ছিল জলকামান আরটা ছিল স্প্রে ক্যানন। তো বিষয়টা হচ্ছে যে এটাই হলো পার্থক্যের জায়গা। আর আপনি যে দুর্নীতির কথা বলছিলেন, অদ্ভুত একটা বিষয় দেখেন, 5 আগস্টের পর থেকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এসছে কাদের, কিংবা পাসপোর্ট বাতিল করা হয়েছে, এনআইডি বাতিল করা হয়েছে কাদের? আওয়ামী লীগের নেতারা, যারা 15.5 বছরে লুট করে দেশটাকে ধ্বংস করেছে, তাই তো? এখন 5 তারিখের পর আর 4 জন ব্যক্তি সম্ভবত এখন পর্যন্ত, তাদেরও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের এনআইডি ব্লক করা হয়েছে। এই 4 জনই কোনো না কোনোভাবে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সেখান থেকে জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত। একজন দরবেশ
আমরা জানি তানভীর নাম এক ভদ্রলোক, তার, এরপরে মোয়াজ্জেম, আসিফ মাহমুদের এপিএ ছিলেন, তারপর ফারাবি স্বাস্থ্য উপদেষ্টার এপিএ ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন পিও ছিলেন। এই চারজনের এখন পর্যন্ত এনআইডি ব্লক করেছে, বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কতটা মানে আসলে অবাক হওয়ার মতো বিষয়। 5 আগস্টের পর শুধুমাত্র আওয়ামী লীগ এবং এনসিপি সংশ্লিষ্ট এই কয়জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এসছে। আরেকটা তথ্য তো আমাদের সামনে এসছে, এখন তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে আমি জানি না। আমি আতিক মুর্শেদের কথা বলছি। আমি এখন যার কথা বলছি মানে তিনি ব্যক্তিগতভাবে আমার এত কাছের মানুষ যে আমার ব্যক্তিগত ফেসবুকের কাভার ফটোতে বেশ কয়েক মাস তার ছবি ছিল, এতটাই কাছের মানুষ। কিন্তু কথা বলতে হবে তো, 150 কোটি টাকার একটা অভিযোগ এসছে, 150 কোটি টাকার নগদ থেকে। 150 কোটি টাকার ব্যাপারটা আমি সরিয়ে রাখলাম, সেটা নিয়ে নানান ব্যাখ্যা এখন তারা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যারা স্বীকার করেছেন যে তার স্ত্রী সেখানে চাকরি করেন এবং তিনি তার যোগ্যতায় সেখানে চাকরি করেন, সম্ভবত 1,35,000 টাকা বেতনে। 1,35,000 টাকা বেতনের চাকরি আপনি লেখাপড়া শেষ করবার সাথে সাথেই কোনো একটা মানে আপনার প্রথম বা দ্বিতীয় চাকরি হিসেবে বাংলাদেশে আসলে কোথায় আছে সেটা আমরা জানি। ফলে এখানে যে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বিষয়টা তো পরিষ্কার। তো এগুলো তো আসলে আমরা দেখতে চাই নাই। মোয়াজ্জেমের ব্যাপারে যেটা এসছে, অর্থাৎ আসিফ মাহমুদের এপিএসের ব্যাপারে, সেখানে বলা হচ্ছে দুদকের কাছ থেকে আমরা গণমাধ্যম রিপোর্ট করেছে যে কয়েকশো কোটি টাকা নাকি দুর্নীতির সাথে সে জড়িত এবং 100 কোটি টাকার উপর নাকি বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন দেশের নাম আসছে, এখনও তো বিষয়টা পরিষ্কার না, কিন্তু এই অভিযোগগুলো আছে। তো এই কয়েক মাসের মধ্যে 6-7 মাস হয়তো মোয়াজ্জেম দায়িত্ব ছিলেন, এখন এই 6-7 মাসের মধ্যেই যদি এইটা হয়ে থাকে, তাহলে এরা যদি 5 বছর কন্টিনিউ করে তাহলে আসলে দেশটা কোথায় যাবে? ওই যেটা আমরা বলি, শেখ হাসিনা 15.5 বছরে দেশের অর্থনীতিকে সব কিছুতে খোকলা করেছে, দেশের অর্থনীতিকে খোকলা করে দিয়েছে। ঠিক একই রকম খোকলা তো আমরা আরও একবার হব যদি এটা আসলে কন্টিনিউ করতে থাকে। ফলে এটা আমরা কখনোই আসলে এই জিনিসগুলো কখনোই প্রত্যাশা করি নাই, কিন্তু এখন আসলে আমরা এটা দেখতে পাচ্ছি। আর একটা কথা বলি এই বিষয়ে, সেটা হলো অনেক সময় আমাদের সামনে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন অনেকের দুর্নীতির তথ্যগুলো আমাদের সামনে আসতো। শেখ হাসিনা নিজেই তার পিয়নের কথা বলছেন, 400 কোটি টাকা সে দুর্নীতি করছে, 400 কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু ফেরেশতা ছিলেন। শেখ হাসিনা একদম এইগুলো কোনো কিছুর মধ্যে নাই। কেউ কেউ আবার সুশীল যারা ছিলেন তারা টকশোতে এসে বলার চেষ্টা করতেন যে আপাকে ভুল বোঝানো হয়, কিন্তু আপা একদম পুত পবিত্র। কতদিন পর্যন্ত ছিলেন? যতদিন পর্যন্ত চেয়ারটা ছিল। এখন আমরা ঠিক সেরকমই দেখছি। উপদেষ্টার এপিএস দুর্নীতি করছেন, উপদেষ্টার পদ ছেড়ে একটা রাজনৈতিক দলে গেছেন, সেই রাজনৈতিক দলে গিয়ে তিনি রাজনৈতিক দলের প্রধান হয়েছেন। তার যিনি এপিএস ছিলেন তিনি 150 কোটি টাকার দুর্নীতি করেছেন, কিন্তু যতদিন চেয়ার ছিল ততদিন শেখ হাসিনা যেমন পুতপবিত্র ফেরেশতা ছিলেন, এনারাও ততদিন পুতপবিত্র ফেরেশতা থাকবেন। কিন্তু চেয়ারটা চলে যাওয়ার পর কি হবে সেটা দেখার বিষয়। শেখ হাসিনা দেশে থাকতে পারেন নাই, এতটুকুই বললাম। অন্তর্বর্তী সরকার নির্বাচন না দেয় অথবা এটাকে ভেঙে জাতীয় সরকার তৈরি করে, সেই ক্ষেত্রে আপনারা যারা রাজনীতিক আছেন আপনারা কি করবেন? না দেখেন, জাতীয় সরকার গঠন করা এটা শুরুতে করা যেতে পারত। 5 আগস্টের পর আপনি যে কোনোভাবেই মানে দেশের জন্য যেটা ভালো হয় এরকম একটা সরকার গঠন করতে পারতেন, কিন্তু 9 মাস পার হয়ে যাওয়ার পর এই ধরনের কোনো আলোচনা আসলে এখন প্রাসঙ্গিক না। দেশ এখন আসলে নির্বাচনের দিকে যেতে হবে, নির্বাচিত প্রতিনিধিদের হাতেই আসলে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তা নাহলে স্থিতিশীলতা আসবে না এবং বিশেষ করে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও বিপর্যয়ের দিকে যাবে এবং সেটা কোনোভাবেই আসলে কাম্য না এবং সেটা করা যাবে না। ফলে এখন জাতীয় সরকার গঠন বা এই ধরনের নানান আলোচনা আসলে আছে। একটা পক্ষ যেটা বলছিলাম, দেশের ভেতরে এবং দেশের বাইরে, দেশের বাইরে তাদের স্পোক্স পারসন আছেন এবং দেশের ভেতরে কেউ কেউ আছেন যারা আসলে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চান। অল্প কয়েকটা নাম, খুব কম কিন্তু এই একটু গুটি কয়েক, এবং অল্প একটা নাম যারা 1/11-এর সময় অ্যাক্টিভ ছিলেন আবার এখন অ্যাক্টিভ হয়েছেন, এবং যতটুকু আমরা আসলে জানি বিভিন্ন পক্ষ ভেতরে ঢুকে তারা আসলে যে অস্থিতিশীলতা যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা অস্থিরতা, সেই অস্থিরতা আসলে এরা তৈরি করছেন, কিন্তু তারা সফল হবে বলে মনে করি না। রাজনৈতিক দলগুলোর ভেতরে যে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে, আপনিও প্রশ্ন করছিলেন যে সরকারি দল বলেও কিছু কিছু এখন দাঁড়িয়ে গেছে, এক ধরনের ধারণা। ফলে কোনো কোনো দল বঞ্চিত হচ্ছে, কেউ সুবিধা পাচ্ছে, এই ধরনের বিষয় যখন রয়েছে তখন দলগুলোর ভেতরে এক ধরনের সন্দেহের জায়গা তৈরি হয়। এবং একটা আলোচনা তো আছে, আমরা কখনো কখনো ভুল করে হোক না কেন কোনো কোনো উপদেষ্টার মুখেও এই ধরনের কথা আমরা শুনেছি যে আমাদেরকে তো জনগণ আরও অনেক দিন ক্ষমতায় দেখতে চায়। জনগণের কে রেফার করে বলেছেন, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব রাজনৈতিক দল করে।
যারা বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ থেকে এসে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, এটা একটা বিশেষ পরিস্থিতির সরকার, তারা তো জনগণের প্রতিনিধিত্ব আসলে করেন না। জনগণের ম্যান্ডেট অবশ্যই তাদের আছে, কারণ এই অভ্যুত্থানে জনগণের ম্যান্ডেট ছিল, সেই অভ্যুত্থানের উপর দাঁড়িয়েই সরকার হয়েছে, ফলে এই সরকারের ম্যান্ডেট আছে, ম্যান্ডেট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নির্বাচিত না, অনির্বাচিত সরকার। এবং তারা কোনো রাজনৈতিক কোনো দলের সরকার না যে যারা রাজনৈতিক নেতারা বা রাজনীতিবিদরা তারা জনগণের প্রতিনিধিত্ব করেন, ফলে তারা এই কথা আসলে বলতে পারে না। কিন্তু এই আলাপগুলো তো আসছে, এটা কারণে রাজনৈতিক দলগুলোর ভেতরে এক ধরনের ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হতে পারে। ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের যতটুকু প্রক্রিয়া আসলে সম্ভব, যার মধ্য দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়, এতটুকু আপনাকে করতে হবে। এবং এমন একটা ব্যবস্থা আপনাকে করতে হবে যার মধ্য দিয়ে নতুন করে আসলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিবাদী কোনো চরিত্র আমাদের সামনে এসে হাজির না হয়। এই দুটো আপনাকে নিশ্চিত করার জন্য যতটুকু সংস্কার ঐক্যমতের ভিত্তিতে করা সম্ভব সেটা করে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। এবং অবশ্যই সেটা করতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। আপনি কোনোটাই আসলে চাপিয়ে দিতে পারবেন না। চাপিয়ে দেওয়ার জায়গায় গেলেই আমরা যতটুকু অর্জন করতে পারতাম ততটুকু আসলে আর অর্জন করতে পারবো না। এই জায়গাতে আমাদের কেয়ারফুল থেকে আসলে এই সরকারকে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া। জি, আমার প্রশ্নের লাস্টে যে অংশটি ছিল সেটি হচ্ছে, নির্বাচন না দিলে আপনারা রাজনীতিকরা কি কর্মসূচি করবেন, কি করবেন? এই সরকার নির্বাচন দেবে না, অনেকদিন ক্ষমতায় থাকতে চান, এটা আসলে আমরা মনেই করি না। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার জায়গা থেকে পরিষ্কার, তিনি নির্বাচন দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বপূর্ণ একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন। এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেকেন্ড কোনো থট আছে বলে আসলে আমরা মনে করি না। ফলে ওই জায়গাতে যাওয়ারই দরকার নাই যে আসলে এই সরকার যদি নির্বাচন না দিয়ে অনেক দিন ক্ষমতায় থাকার চেষ্টা করে, ক্ষমতা যদি প্রলম্বিত করবার চেষ্টা করে, তাহলে রাজনৈতিক দলগুলো কি করবে বা আমাদের অবস্থান তখন কী হবে, সেটা আসলে আমরা এই ভাবনারই প্রয়োজন আমরা মনে করি না। কারণ আসলে আলটিমেটলি উনি নির্বাচন দিয়ে যাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিভিন্ন পক্ষ আছে, তো অনেকেই নানানভাবে আসলে প্রভাবিত করার চেষ্টা করেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু রাজনীতির মানুষ না, ফলে ওনাকে আসলে কিছুটা প্রভাবিত তো করা যায়, প্রভাবিত করা সম্ভব। ফলে হয়তো নানানভাবে উনি কিছুটা বায়াসড হইতে পারেন বিভিন্ন সময়, কিন্তু আলটিমেটলি উনি নির্বাচন দেবেন না, ক্ষমতা অনেকদিন থাকতে চান, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসলে ডক্টর ইউনূসের আছে বলে মনে করি না।